এই ইমেজকে দেখুন। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন হিটলারের হলোকস্টের থেকে মুক্তি পাওয়া অস্ট্রিয়ার নাগরিকেরা। এবার এই ইমেজকে দেখুন। যখন নাৎসি বাহিনী জুইস মানে ইহুদি লোকেদের গ্যাস চেম্বারে হত্যা করার জন্য নিয়ে যেত, তখন সেই সব জুইস লোকেদের চেম্বারের বাইরে জুতো চপ্পল খুলে রেখে ভিতরে প্রবেশ করতে হতো। এটি শুধু একদিনের জুতোর ছবি, তাও আবার একটি মাত্র চেম্বারের, যেগুলিকে পরবর্তীকালে কনসেন্ট্রেশন ক্যাম্প নাম দেওয়া হয়। এবার এই ইমেজকে দেখার পর আপনি হয়তো বলবেন এটা তো কোনো মুভির সিন, কিন্তু এটি একটি অরিজিনাল ঐতিহাসিক ছবি। আর এখান থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাগ্যচাকা ঘুরে যায়। এই ছবির সম্বন্ধে আমি আপনাদের পরে বিস্তারিতভাবে বলবো। তো এইরকমই অরিজিনাল ইমেজ এবং ম্যাপের মাধ্যমে আমি আপনাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে বলবো। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ঐতিহাসিক ঘটনা যেমন ডি-ডে ল্যান্ডিং, অপারেশন বারবারোসা এবং পার্ল হারবারে আক্রমণের মতো ঘটনাগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। যতদূর পর্যন্ত আমরা ইতিহাস জানি, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করা হয়। এই যুদ্ধের মতো এত বড় যুদ্ধ ইতিহাসে এর আগে কখনো হয়নি। কারণ এই যুদ্ধে কোটি কোটি মানুষ মারা যায়, কোটি কোটি মানুষ নিহত হয়, কত দেশ ধ্বংস হয়ে যায়। বিশ্বের বড় বড় শক্তিগুলি এই যুদ্ধে জড়িত ছিল, কিন্তু আলাদা আলাদা জোটের মাধ্যমে। বিশ্বের মোট 70টি দেশ কোনো না কোনোভাবে এই যুদ্ধের সাথে জড়িয়েছিল। এই যুদ্ধকে ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলা হয়, কিন্তু এছাড়াও এই যুদ্ধকে গ্লোবাল ওয়ারও বলা হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর একটি বড় অংশে সংগঠিত হয়েছিল, যেমন ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং সমগ্র প্রশান্ত মহাসাগরে, মানে বিশ্বের প্রায় অর্ধেক বা তার থেকে বেশি অংশে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই জন্য এই যুদ্ধকে গ্লোবাল ওয়ারও বলা হয়। এই যুদ্ধ টোটাল ওয়ার নামেও পরিচিত। টোটাল মানে সব কিছু। এর আগে ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সেখানে শুধুমাত্র উভয় দেশের সেনাবাহিনী যুদ্ধ করত এবং এর মাধ্যমে নির্ধারণ করা হতো কে যুদ্ধে জিতেছে বা কে হেরেছে। সাধারণ জনগণের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, যা যুদ্ধের একটি নিয়মও ছিল প্রথমে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই রকম সব নিয়মকে ভেঙে দেয়। কারণ এই যুদ্ধে সেনাবাহিনী, দেশের জনগণ, দেশের বিজ্ঞানী, দেশের কোটিপতি সবাই নিজের নিজের দেশকে নানাভাবে সমর্থন করছিল। মানে প্রত্যেকটি দেশ তাদের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বৈজ্ঞানিক শক্তি ব্যবহার করে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই জন্যই তো পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরি হয়েছিল এই যুদ্ধের সময়। এই যুদ্ধে যদি কারখানায় কর্মরত কর্মী অস্ত্র বানায় বা সৈন্যদের জন্য রান্না করে বা যদি কোনো রকমের সাহায্য করে, তাহলে তারাও এই যুদ্ধের একটি অংশ হয়ে যেত। শত্রু দেশ এইরকম সাধারণ মানুষকেও ছাড়ত না। এইরকম কলকারখানাকে উপর থেকে বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হতো। এই জন্যই এই যুদ্ধে যত সৈনিক মারা গিয়েছিল তার থেকে অনেক বেশি সাধারণ মানুষ মারা যায়। এই জন্যই এই যুদ্ধকে টোটাল ওয়ার বলা হয়। তাহলে চলুন সবার প্রথমে আলোচনা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে, যাতে আপনার পক্ষে বুঝতে সহজ হয়। তো সবার প্রথম কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ। এই ইমেজকে দেখুন। তৎকালীন বিশ্বে ব্রিটেন এবং ফ্রান্স পৃথিবী জুড়ে উপনিবেশ বানিয়ে রেখেছিল। এখানে যে লাল রঙের দেশগুলি আছে সেগুলি ব্রিটেনের দখলে এবং নীল রঙের দেশগুলি ফ্রান্সের দখলে ছিল। তো ব্রিটেন আর ফ্রান্স এই উপনিবেশগুলি থেকে এত ধনসম্পদ লুটপাট করছিল যে বাকি ইউরোপের এবং এশিয়ার দেশগুলি তা দেখে খুবই অবাক হয়ে যায়। তারাও ব্রিটেন ও ফ্রান্সের মতো বিশ্বজুড়ে উপনিবেশ তৈরির জন্যে নিজেদেরকে গড়ে তুলতে শুরু করে। এই জন্য এই প্রতিযোগিতায় আরও দুটি দেশ নিজেদের নাম লেখায়। তারা হলো জাপান এবং জার্মানি। মানে জাপান, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় যে কে সবচেয়ে বেশি দেশের উপর দখল করবে, কোন দেশ বেশি অর্থ উপার্জন করবে, কে বেশি শক্তিশালী হবে, কার উপনিবেশের সংখ্যা বেশি হবে ইত্যাদি। তো এইভাবে 1939-এর আগে সাম্রাজ্যবাদের দৌড় শুরু হয়। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে ভার্সাইয়ের অপমানজনক চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ ভার্সাই চুক্তির মধ্যেই বপন করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের মিত্র রাষ্ট্ররা মানে ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা মিলে যে ধরনের অপমানজনক ব্যবহার জার্মানির সাথে করেছিল তা জার্মানরা কোনোভাবেই ভুলতে পারেনি। জার্মানিকে জোর করে এই চুক্তিতে স্বাক্ষর করানো হয়। যুদ্ধের সমস্ত দায় জার্মানির উপর চাপানো হয়। জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের অপরাধী বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল সেটিও জার্মানির কাছ থেকে পুষিয়ে নেওয়া হয়, যা জার্মানি পরবর্তী 90 বছর ধরে বহন করতে থাকে। মানে 1919 সাল থেকে 2010 সাল পর্যন্ত জার্মানি এই ক্ষতিপূরণ দিতে থাকে। অর্থাৎ 2010 সালে এই ঋণ শোধ হয়। যদি বর্তমানের হিসাব অনুযায়ী সেই ক্ষতিপূরণের কথা বলা যায় তাহলে সেটি হবে প্রায় $269 বিলিয়ন, যা জার্মানি একাই আস্তে আস্তে শোধ করছিল।
প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে হওয়া ভার্সাই চুক্তির কিছু শর্ত অনুযায়ী জার্মান সাম্রাজ্যের একটি বড় অংশ ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা জার্মানির কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্যান্য দেশের মধ্যে বিতরণ করে দেয়। এই ইমেজকে দেখুন। সম্পূর্ণ গোলাপি রঙের এলাকা প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানির অংশ ছিল, কিন্তু ভার্সাই চুক্তির পর এই অংশটি পোল্যান্ডকে দেওয়া হয়, এই অংশটি ফ্রান্স নিয়ে নেয়, এই অংশটি ডেনমার্ককে দেওয়া হয়, এই অংশটি লিথুয়ানিয়ায় চলে যায় এবং বাকি অংশ জার্মানিতেই থাকে। মানে এই ভার্সাই চুক্তির দ্বারা জার্মানিকে এইভাবে ভাঙা হয়েছিল। এছাড়াও জার্মানির উপর অনেক বিধিনিষেধ আরোপ করা হয়, যেমন জার্মানি তার সেনাবাহিনীতে 1 লক্ষের বেশি সৈন্য রাখতে পারবে না। জার্মানিকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া হয়। এই সম্পর্কে আরও কিছু জানার জন্যে আপনি আমাদের প্রথম বিশ্বযুদ্ধের ভিডিওটি দেখতে পারেন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এত অপমানের জন্যেই জার্মানরা ভার্সাই চুক্তিকে একটি রাষ্ট্রীয় কলঙ্ক মনে করত। তার উপর ফ্রান্স এই চুক্তির পর সারা বিশ্বে জার্মানিকে বদনাম করছিল, জার্মানিকে ছোট করার চেষ্টা করছিল। এই কারণে জার্মান জনগণ ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার প্রতি চরম ক্ষুব্ধ হয়ে ওঠে, যার সুযোগকে কাজে লাগিয়ে হিটলার জার্মানির ক্ষমতায় আসে। আর ক্ষমতায় আসার সাথে সাথেই হিটলার ভার্সাই চুক্তি ছেড়ে ফেলে দেয় এবং এই চুক্তির সমস্ত শর্ত মানতে অস্বীকার করে। এই সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী কারণ হচ্ছে ইরেশনাল বাউন্ডারিজ, মানে কোনো কিছু না দেখে নতুন দেশ তৈরি করা। যদি আপনি আমার প্রথম বিশ্বযুদ্ধের ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে অনেক নতুন দেশ তৈরি করা হয়েছিল। কিন্তু কিভাবে? কোনো কিছু না দেখেই, কোনো ধারণা ছাড়াই নতুন দেশের সীমানা তৈরি করা হয়। যেমন এই বিষয়টি বিবেচনা করা হয়নি যে একই সম্প্রদায়ের মানুষ যারা একই ভাষায় কথা বলে তাদেরকে অর্ধেক অর্ধেক করে ভাগ করা হয়েছিল। যেমন জার্মানিতে হয়েছিল, কিছু জার্মান মানুষকে পোল্যান্ডের অংশ করে দেওয়া হয়, কিছু জার্মান লোককে চেকোস্লোভাকিয়ার অংশ করে দেওয়া হয়, যদিও এইসব মানুষরা নিজেদেরকে জার্মান বলেই পরিচয় দিত। এই জন্য এইসব অঞ্চলের মানুষদের মধ্যে এক রকমের রাগ ছিল যে তাদেরকে বিনা কারণে জার্মানি থেকে বিতাড়িত করা হয়েছে। মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অন্যায় জার্মানির সাথেই করা হয়েছিল, যা পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী কারণ হচ্ছে স্বৈরাচারী শক্তির উত্থান। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে স্বৈরাচারী শক্তির উদ্ভব ও বিকাশ ঘটেছিল। ইটালিতে বেনিতো মুসোলিনি এবং জার্মানিতে হিটলার স্বৈরশাসক হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধে জয়ী দেশগুলির মধ্যে ইটালিও সামিল ছিল, কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়, যার মধ্যে বিখ্যাত ভার্সাই চুক্তিও সামিল আছে, সেই সব চুক্তিগুলিতে যুদ্ধে জয়ী দেশগুলি অনেক কিছু পায়। যেমন ফ্রান্স আর ব্রিটেন অনেক পরাজিত দেশকে দখল করে নেয়, কিন্তু ইটালি যুদ্ধে জয়ী দেশের তালিকায় থাকার পরেও তেমন কোনো সুফল পায়নি, যার জন্য ইটালির মানুষদের মধ্যে অসন্তোষের অনুভূতি জেগে ওঠে। তারা ভাবে ইটালির যা পাওয়া উচিত ছিল তারা তা পায়নি। যার সুযোগকে কাজে লাগিয়ে মুসোলিনি ইটালির ক্ষমতায় আসেন, যেমনভাবে হিটলার জার্মানির ক্ষমতায় এসেছিলেন। মুসোলিনি এবং হিটলার উভয়ই আগ্রাসী নীতি গ্রহণ করেন এবং দুজনেই একসাথে লিগ অব নেশন ত্যাগ করেন। লিগ অব নেশনের প্রতিষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধের পর করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এরকম যুদ্ধ আর না হয়। কিন্তু ইটালি আর জার্মানি যখন একসাথে লিগ অব নেশন ত্যাগ করে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়তে থাকে। এছাড়া জাপানে স্বৈরাচার ছিল না, কিন্তু জাপানের যে সেনাপতি ছিল তিনি অনেকটা স্বৈরাচারী ছিলেন। সেই সময় জাপানও অনেক দেশকে আক্রমণ করে এবং নিজের সাম্রাজ্যকে বাড়ানো শুরু করে, তাও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে থেকেই। এছাড়া 1936 সালে স্পেনে গৃহযুদ্ধ আরম্ভ হয়, যেখানে হিটলার ও মুসোলিনি দুজনে মিলে স্পেনের জেনারেল ফ্রাঙ্কোকে সাহায্য করে, যার জন্য ফ্রাঙ্কো স্পেনের ক্ষমতা দখল করে নেয়, যার জন্য স্পেনেও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কারণ হচ্ছে লিগ অব নেশনের ব্যর্থতা। যেমনটা আমি প্রথমেই উল্লেখ করেছি যে প্রথম বিশ্বযুদ্ধের মতো যুদ্ধকে আটকানোর জন্যে এবং বিশ্বে শান্তি বজায় রাখার জন্যে 1920 সালে লিগ অব নেশন প্রতিষ্ঠা করা হয়। কিন্তু লিগ অব নেশন এই উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়, কারণ 1931 সালে জাপান চীনের মাঞ্চুরিয়ায় আক্রমণ করে এবং এই অঞ্চলকে দখল করে নেয়। লিগ অব নেশন যখন জাপানকে এইসব করতে বারণ করে, তখন জাপানও লিগ অব নেশন ত্যাগ করে। তারপর 1935 সালে ইটালি ইথিওপিয়াকে দখল করে নেয়। এরপর ভার্সাই চুক্তির অধীনে জার্মানি ও ফ্রান্সের মধ্যে রাইনল্যান্ড নামের একটি এলাকা ছিল। এই ইমেজকে দেখুন। এই ইমেজে এই এলাকাটি হচ্ছে রাইনল্যান্ড। তো ভার্সাই চুক্তির শর্ত অনুযায়ী জার্মানি এই এলাকায় কোনো সেনাবাহিনী রাখতে পারত না, কিন্তু হিটলার এই এলাকায় নিজের সেনাবাহিনী পাঠিয়ে দেয়। আর যেমনটা আমি প্রথমেই বলেছি যে জার্মানি এবং ইটালি লিগ অব নেশন ছেড়ে দেয়। মানে এই সব কিছু হওয়ার পরেও
লিগ অব নেশন কিছুই করতে পারছিল না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পিছনে লিগ অব নেশনের ব্যর্থতাও একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী কারণ হচ্ছে গোষ্ঠীবাদ। মুসোলিনি এবং হিটলারের কর্মকাণ্ড দেখে ফ্রান্স নিজেকে বাঁচানোর জন্য অনেকগুলি দল তৈরি করে। ফ্রান্স প্রথমে জার্মানির চারপাশের দেশগুলিকে নিয়ে একটি জার্মান বিরোধী দল তৈরি করে। এইসব দেশগুলি মিলে জার্মানিকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু এর জবাবে জার্মানি ও ইটালি এক হয়ে যায় এবং কিছুদিন পর জাপানও এতে যোগ দেয়। মানে একদিকে ফ্রান্স, ব্রিটেন এবং ইউএসএসআর গ্রুপ তৈরি করে এবং অন্যদিকে জার্মানি, ইটালি আর জাপানের মধ্যে গ্রুপ তৈরি হয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের মতোই আবারও ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যার জন্য এইসব দেশগুলির মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ে। পরবর্তী কারণ হচ্ছে সামরিকবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে নিরস্ত্রীকরণের প্রচেষ্টা চালানো হয়, মানে অস্ত্র ও সেনাবাহিনীকে সীমিত করে বিশ্বের শান্তি বজায় রাখার চেষ্টা করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এরকমটা হয়নি, কারণ একদিকে জার্মানি ভয় পেয়েছিল যে ফ্রান্স যদি হঠাৎ জার্মানিকে আক্রমণ করে তবে জার্মানি পরাজিত হবে, যার জন্য জার্মানি তার সৈন্য বাড়াতে শুরু করে। একইভাবে ফ্রান্সও ভয়ে তার সেনাবাহিনী বাড়ায়। আর এইদিকে অনেক আগে থেকেই জাপান তার সেনাবাহিনীর সম্প্রসারণ শুরু করে দিয়েছিল, কারণ জাপান ও ব্রিটেনের মতোই সারা বিশ্বে তার উপনিবেশ স্থাপন করতে চেয়েছিল। সেই কারণে জাপানের সেনাবাহিনী খুবই শক্তিশালী হয়ে ওঠে। জাপান তার উদ্দেশ্যকে পূরণ করার জন্যে প্রথমেই নিজের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে শুরু করে, যাতে অন্যান্য দেশকে দখল করা যেতে পারে। এছাড়াও ইটালিতে মুসোলিনি ক্ষমতায় আসার পর ইটালির সেনাবাহিনীর আয়তন বাড়তে শুরু করে। তো সামরিকবাদও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ ছিল। পরবর্তী ও শেষ কারণ হচ্ছে অর্থনৈতিক মহামন্দা। 1929 সাল থেকে 1939 সাল পর্যন্ত চলা আর্থিক মহামন্দা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ ছিল। এই অর্থনৈতিক মহামন্দার ফলে বিশ্বব্যাপী উৎপাদন কমে গিয়েছিল, বেকারত্ব বেড়ে গিয়েছিল, কৃষি, শিল্প, বাণিজ্য সবকিছুর উপর মহামন্দার নেতিবাচক প্রভাব পড়ে, যার মধ্যে জার্মানির অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গিয়েছিল। তো জার্মানির এই অবস্থার জন্যে হিটলার ভার্সাই চুক্তিকে দায়ী করে, যার ফলে জার্মানিতে হিটলারের ক্ষমতা আরও বৃদ্ধি পায়। বিশ্বের বেশিরভাগ দেশ মহামন্দা থেকে মুক্তি পেতে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে শুরু করে এবং বেকারদের সেনাবাহিনীতে চাকরি দিতে আরম্ভ করে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপ ও এশিয়ার পরিবেশ অনেকটা এরকম ছিল, যেমনটা আমরা আলোচনা করলাম।